হত্যাকাণ্ডের মূল মোটিভ, প্রথমত এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড না, এটা আমার সত্যটাই স্বীকার করতে হবে। তারা প্রফেশনাল ছিনতাইকারী। ছিনতাই তারা দুইটা ধাপে প্র্যাকটিস করে। প্রথমত একজন মোটরসাইকেল আরোহী থাকে, সে তাদেরকে দ্রুত প্রত্যাবর্তনের জন্য রাস্তার একটা সাইডে রেডি থাকে। অন্যদিকে ছিনতাইকারীদের মধ্যে দুইটা গ্রুপ থাকে। একটা গ্রুপ অস্ত্র ব্যবহার করে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে, আরেকটি গ্রুপ তাদের কাছ থেকে মালামালগুলো জব্দ করে। তো ভীতির সঞ্চার যে করছিল এটা অত্যন্ত মর্মান্তিক। মাহফুজুর রহমান তাদের ভাষ্য মতে তার দুই পকেটে হাত দিয়েছিল যখন নামছিল, কারণ সে জানতো যে এই এলাকায় সে ছিনতাইয়ের শিকার হওয়ার সম্ভাবনা আছে। আর এলাকাটাও একটু সিসিটিভির আওতার বাইরে, আমাদেরও অনুসরণ করতে আমরা ওরকম সিসিটিভি ফুটেজও পাইনি, শুধুমাত্র এই এক মোবাইলের সূত্র ধরেই আমাদের আগাতে হয়েছে। তো সার্বিকভাবে তারা যখন কারো কাছ থেকে অর্থ বা মোবাইল বা মূল্যবান জিনিসপত্র আদায় করতে না পারে, তারা কোনো বাছবিচার ছাড়া তাদেরকে জখম করে। তো বিশেষ করে মাহফুজের জখমটা ছিল মর্মান্তিক। তার উরুতে জখম হয় এবং সে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন। এলাকাটা যেহেতু একটু অন্ধকারাচ্ছন্ন, ওইখানে তাকে রিকভার করার মতো মানুষ ছিল না, স্বাভাবিক মানুষের যাতায়াত একটু কম। তো তারা যেহেতু ম্যাক্সিমাম সময়ে ছিনতাইকারীরা মাদকাসক্ত থাকে, কোনো বাছবিচার ছাড়াই যেহেতু মাহফুজুর রহমান একটু প্রতিহত করছিল, তাকে সেখানে তারা সরাসরি সুইচ গিয়ার দিয়ে আহত করে। একই সাথে তারাও এটা নিয়ে সম্পূর্ণ নিশ্চিত ছিল না যে তারা এটা করছেন কিনা। যে মোবাইল চক্রের মূল সিন্ডিকেট রাকিব, উনি এই সত্যতা নিশ্চিত করেন যে মাজার বস্তিতে আসার পরে আমাদের কাউসার আহমেদ পলাশ যিনি আছেন, তার বাম হাতে রক্ত ছিল এবং তারা 1 গ্রাম পানির বালতি তাদের কাছ থেকে চান একটা অজ্ঞাত স্থানে। তারা ওই সময় ফ্রেশ হয়ে নেন। আমাদের যে মূল জখমকারী রাশেদের যেই জামাকাপড়গুলো যে ব্যবহার করেছিল সেগুলো একটা গোপন স্থানে রেখেছিল, যেগুলো আমরা উদ্ধার করি। শুধু একটা সিটিসিটিভি ফুটেজ আমরা একমাত্র পাই, যেই স্থানে তারা আত্মগোপন করে সেখান থেকে সকালে বের হচ্ছে, এবং বের হওয়ার সময় যেই জামা এবং কাপড় তারা ব্যবহার করেছিল সেটা আমরা জব্দ করি। আটককৃত আসামি দ্বয়ের জিজ্ঞাসাবাদে তারা জানান যে তারা পেশাদার ছিনতাইকারী এবং একই দিনে তারা রাজধানীর হাউস বিল্ডিং এবং কুর্মিটোলা এলাকা থেকে আরও 2টি এলাকায় ছিনতাই করে 2টি মোবাইল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন। ক্লুলেস মার্ডারটির ব্যাপারে তারা জানান যে ছিনতাই করার সময় তারা সংঘবদ্ধভাবে কাজ করেন। চক্রের একটি অংশ পলাশ, তিনি বিভিন্ন ভিকটিমের কাছ থেকে তাদের সাথে থাকা অর্থ এবং মূল্যবান সম্পদসমূহ জব্দ করেন, এবং একই সাথে আমাদের যেই রাশেদ মূল হত্যাকারী, সে সুইচ গিয়ার দিয়ে ভিকটিমদেরকে ভীত সন্ত্রস্ত করেন এবং তারা নগদ অর্থ এবং মোবাইল এবং মূল্যবান সম্পদ না দিলে তাদেরকে জখম করেন। এরই ধারাবাহিকতায় আমরা তাদেরকে বারংবার জিজ্ঞাসাবাদ করি এবং বারংবার জিজ্ঞাসাবাদ করার পরও তারা অস্বীকার করে। সার্বিকভাবে তদন্তের যখন একটি মোড় নেওয়া শুরু করে, র্যাবের ইন্টেলিজেন্স টিম একটি টেকনোলজিক্যাল অ্যানালাইসিসে যায়। টেকনোলজিক্যাল অ্যানালাইসিসে তাদের ঘটনা এবং ক্রাইম সিনে 11টা 37 মিনিটে তাদেরকে শনাক্ত করা যায়, এবং 11টা 37 মিনিট থেকে আনুমানিক 11টা 45 মিনিট পর্যন্ত তাদের উপস্থিতি ঠিক যেখানে আমাদের নিথর ছাত্র মাহফুজের মরদেহটা পাওয়া যায় সেখানে শনাক্ত করা যায়। বর্ণিত বিষয়টি অনুসন্ধান করার পর তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদে তারা এটা স্বীকার করে যে রাশেদ মোবাইল চক্রের যেই সিন্ডিকেটের মূল হোতা রাকিব, তার কাছ থেকে সুইচ গিয়ারটি সংগ্রহ করে, এবং সুইচ গিয়ারটি সংগ্রহ করে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের পাশে যেই লেনটি আছে বর্তমানে নির্মাণাধীন, কোনো গাড়ি চলাচল নাই এবং কোনো সিসিটিভি ফুটেজের কভারেজ নাই, জন্য ছিনতাই চক্র তাদেরকে আটক করে। এই সময় মোটরসাইকেল চালক রাহাত আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের ঠিক 15 থেকে 30 সেকেন্ডের মধ্যেই তারা এই ঘটনাটা ঘটানোর পরেই রাহাতের মোটরসাইকেলে উঠে যান, এবং তারা আমাদের এই জব্দ করা সেটটি নিজেদের কাছে সংগ্রহ করেন। সেটটি সংগ্রহ করার পরে তারা মাজার বস্তিতে মোবাইল সিন্ডিকেট বা মোবাইল চোর চক্রের মূল হোতা রাকিবের সাথে দেখা করেন, কিন্তু ইতোমধ্যেই তারা যেহেতু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে মাজার বস্তিতে মোবাইল সিন্ডিকেটের কাছে যায়, পুলিশের অনুসন্ধানের জন্য বস্তির সবাই অ্যালার্টেড হয়ে যায়, এবং তারা যেহেতু সতর্ক থাকে, মোবাইল সিন্ডিকেটের মূল হোতা রাকিব তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা যে এই মোবাইলটা এনেছো এটা কি ওই ঘটনার সাথে সম্পৃক্ত কিনা। তখন সে কোনোভাবে সম্পৃক্ত না, নগদ অর্থ না নিয়ে তারা উক্ত স্থান থেকে প্রস্থান করে এবং আত্মগোপনে যায়। আত্মগোপনে যাওয়ার পর আমরা যখন সর্বশেষ রাশেদকে গ্রেপ্তার করি, তার ব্যবহৃত যেসব জামাকাপড় আছে সেগুলোও পাই। ছিনতাইকারী আরেকজন, যার নাম হচ্ছে কাউসার আহমেদ পলাশ, তার কাছ থেকে আমরা আরেকজনের মানি ব্যাগ পাই, যেখানে একজন স্টুডেন্টের আইডি কার্ডও পাওয়া যায়, যিনি নটরডেম ময়মনসিংহ কলেজের একজন ছাত্র, এবং এটা থেকে আমরা সম্পূর্ণ নিশ্চিত
হই যে তারা একটা প্রফেশনাল ছিনতাইকারী চক্রের অংশ। আমরা যে স্পট থেকে তাদেরকে গ্রেপ্তার করি আপনারা জানেন, এটা টঙ্গীর মাজার বস্তি। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা ইতিমধ্যে 5 বার বড় বড় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সহ অনেক অস্ত্র এবং মাদক সেখান থেকে উদ্ধার করি, কিন্তু বারংবার উদ্ধার করার পরও আইনি প্রক্রিয়ায় আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না, আমাদের যেখানে সীমাবদ্ধতা, যার কারণে দেখা যায় যে ছিনতাইকারীরা প্রতিনিয়ত গ্রেপ্তারের পরে আবার বেরিয়ে আসছে। তো আমরা এই প্রেক্ষিতে সরকারের কাছে আকুল আবেদন কয়েকবার জানিয়েছি, যাতে ছিনতাইকারীরা যারা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার বারংবার ছিনতাই করে মানুষকে এভাবে একটা দুর্ভোগের সৃষ্টি করছে, মানুষ যারা তাদের জন্য হত্যাকাণ্ডের জন্য শিকার হচ্ছেন, তাদেরকে যাতে আমরা বাঁচাতে পারি, অ্যাটলিস্ট এটা চিন্তা করে যাতে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয় এবং একটি লঘু কোনো পানিশমেন্ট না দিয়ে গুরুতর পানিশমেন্ট দেওয়া হোক, মিনিমাম 5 থেকে 6 মাসের জেল, যাতে তারা একটু ভালো পথে আসে। এবং একই সাথে সমাজসেবী যারা আছেন তাদেরও এই বিষয়গুলোতে একটু দৃষ্টি দিতে হবে, কারণ সব কাজ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না, একই সাথে এগুলো সমাজসেবারও একটি অংশ। যারা মাদকাসক্ত এবং যারা বিভিন্নভাবে এসব ছিনতাই করে, তাদের হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতৃ পরিচয় নাই, মাতৃ পরিচয় নাই, ওদের ক্ষেত্রেও ঠিক জিনিসটা একই রকম, তাদের পরিবারের সাথে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। তাদের বিরুদ্ধে আগে মাদক মামলাও আছে, বিভিন্ন মারামারির মামলাও আছে, একই সাথে ছিনতাইয়ের মামলাও আছে, তাদের পিসিপিআরে আমরা এসব ঘেটে পেয়ে থাকি। অর্থাৎ একই চক্র বারংবার একই কাজ করতেছে এবং আসামিদেরকে পুলিশ, র্যাব এবং ডিবি বারংবার গ্রেপ্তার করার পরও তারা ছাড়া পেয়ে আসছে, যার কারণে আমাদের একটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা সবসময় অ্যাকশান নিব, তারা যতবারই বের হোক না কেন, যতবারই অপরাধ করে না কেন, আমাদের জালে তারা অবশ্যই ধরা খাবে।